7 বছরেও নিজ দেশে পাঠানো যায়নি রোহিঙ্গাদের। দুদফা প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও মিয়ানমারে ফিরে যায়নি একজন রোহিঙ্গাও। রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের উখিয়া টেকনাফে প্রতিনিয়ত বাড়ছে খুন, অপহরণ, মাদক পাচার সহ সন্ত্রাসী কর্মকাণ্ড। রোহিঙ্গা সংকটের 7 বছর নিয়ে দেখুন হাসান মাহমুদের রিপোর্ট। মিয়ানমার সেনাদের গুলির মুখে নিজেদের ভিটে মাটি ছেড়ে শরণার্থী হয়ে বাংলাদেশে আশ্রয় নেয় রোহিঙ্গারা। 1978, 1992, 2016 এবং সবশেষ 2017 সালে 4 দফায় 11 লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে প্রবেশ করে দীর্ঘ সময় অবস্থান করছে। 2020 সালে অনেককে নোয়াখালীর ভাষাঞ্চলে স্থানান্তর করা হয়, তবে এত বছরেও রোহিঙ্গাদের কাউকেই ফেরত পাঠানো যায়নি মিয়ানমারে। মিয়ানমার সরকার 2017 সালে 23 নভেম্বর রোহিঙ্গা প্রত্যাবাসন সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করে। পরে 2018 সালের 15 নভেম্বর প্রথমবার এবং 2019 সালের 22 আগস্ট দ্বিতীয়বারের মতো প্রত্যাবাসনের চেষ্টা ব্যর্থ হয়। বারবার প্রত্যাবাসনের উদ্যোগেও মেলেনি কোনো সুফল। রোহিঙ্গা সংকট নিরসনে প্রতিবেশী ভারত ও চীন সহ আন্তর্জাতিক মহলকে সাথে নিয়ে সকল উপায়ে চাপ বৃদ্ধি করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধির হার অব্যাহত থাকায় এবং পরবর্তী অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্পিলওয়ের 16টি গেট 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। কাপ্তাই পানি উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপক এটিএম আব্দুল জাহের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতরাতে গেট খোলার কথা থাকলেও পরবর্তীতে খোলা হয়নি। তবে পানির লেভেল বিপদসীমার ওপরে চলে যাওয়ায় সকালে গেট খুলে দেওয়া হয়, যা থেকে প্রতি সেকেন্ডে 9000 কিউসেক পানি নিষ্কাশন হবে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় গেট খোলার পরিমাণ বাড়ানো হতে পারে বলেও জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে আগামী দিনের রাজনীতি হবে স্বচ্ছ। সেই রাজনীতি হবে কেবল মানুষের জন্য। সকালে নোয়াখালীর বেগমগঞ্জ চৌরাস্তার টেকনিক্যাল হাই স্কুল সদর ও মীর ওয়ারিশপুরে এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু ও বিএনপি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। এ সময় 5000 মানুষকে খাদ্য বিতরণ করা হয়। বাংলাদেশের মানুষের মনোজগতে বড় ধরনের পরিবর্তন হয়ে গেছে। বাংলাদেশের আগামী দিনের রাজনীতি হবে সম্পূর্ণ স্বচ্ছ রাজনীতি, মানুষের জন্য রাজনীতি। প্রত্যেক মানুষের সমান অধিকার, যেটা আমাদের সংবিধান দিয়েছে, নিশ্চিত করতে হবে। বৃষ্টি কমে আসা এবং পানি নামতে শুরু করায় দেশের 11 জেলার কোথাও কোথাও বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এখনও পানিবন্দী লাখ লাখ মানুষ। এদিকে চট্টগ্রাম, নোয়াখালী সহ দেশের উপকূলীয় এলাকায় আজ ভারী বৃষ্টিপাতে বন্যার পানি বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ডুবে আছে গ্রামের পর গ্রাম। এতটুকু শুকনো মাটি নেই, চারিদিকে পানি আর পানি। নেই এতটুকু সুপেয় পানি। নিরাপদ আশ্রয়ের ঠিকানায় এখনও ছুটছে অসহায় মানুষ। ভয়াবহ বন্যায় ফেনী সদর থেকে পানি কিছুটা নামলেও বন্যা কবলিত অন্য উপজেলায় এখনও পানিবন্দী অসংখ্য মানুষ। টানা বৃষ্টি ও উজানের ঢলে সৃষ্ট বন্যায় ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার সহ 11 জেলায় ক্ষতিগ্রস্ত প্রায় 10 লাখ পরিবার। দুর্গত এলাকায় চরম মানবিক বিপর্যয়। আমি গত দুদিন থেকে আমার বাবা মার লাস্ট কথা হয়েছিল আর কি। এরপর থেকে আমি আর গত 1.5 দিন হয়ে গেল বাবা মার কোনো খোঁজই পাচ্ছি না। আমি তাদেরকে রিকোয়েস্ট করছি, সেনাবাহিনীদেরকে রিকোয়েস্ট করছি অন্তত সোনাগাজী দিকে, দলিয়া এবং কি নবাবপুর এসব অঞ্চলে যাওয়ার জন্য। বানবাসীদের উদ্ধার ও ত্রাণ তৎপরতায় রয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবক দল। স্থানীয় স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ ও মন্দিরে আশ্রয় নিয়েছে অনেকেই। দুর্গতদের জন্য ইতিমধ্যে খোলা হয়েছে 3513টি আশ্রয় কেন্দ্র। গরু ছাগল ট্যাঙ্কর কিনারে 3-4 দিন ধরে উপাস। আমরা লেম নাই, বাতি নাই, চলতাম গেলে আমরা উপাস।
ভাঙা থিয়াইছি পারে সব কিছু দিয়েতে আমরা খাইতাম। বাড়ির প্রায় কমর পানি, এখন পরে আস্তে আস্তে শোনা যায় যে বাড়ির প্রায় গোলা পানির মতো হয়ে গেছে গিয়া। তো এইভাবে আমরা গ্রামের সবারই অনেক এলাকায় এখনো পৌঁছায়নি পর্যাপ্ত ত্রাণ। সরকারি হিসেবে বন্যায় চট্টগ্রামে 5 জন, কুমিল্লায় 4 জন সহ বিভিন্ন জেলায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে 18 জনের। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। দীর্ঘ 37 দিন পর চাকা ঘুরল মেট্রো রেলের। সকাল 7:10 উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেনটি মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যায়। সপ্তাহের প্রথম কর্মদিবসে মেট্রো রেল চালু হওয়ায় স্বস্তি ফিরেছে যাত্রীদের। দীর্ঘ বিরতির পর এই যাত্রায় মেট্রো রেল চড়ে সচিবালয়ে গিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাজুল কবির খান। গণমাধ্যমকে জানান, 1 বছর নয়, দ্রুতই বন্ধ থাকা 2টি স্টেশন চালু হবে। মিসবাহ হাসানের রিপোর্ট। নগরবাসীর যাত্রা বিড়ম্বনার অনেকটাই অবসান ঘটিয়ে ফের সচল হলো মেট্রো রেল। যানজট নিরসনে নগরবাসীর ভোগান্তি লাঘবে দ্রুত যাতায়াতের জন্য যে মেট্রো রেল চালু হয়েছিল সেটিতে ভাটা পড়েছিল ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময়। ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শেখ হাসিনা বলেছিলেন, মেট্রো রেল স্বাভাবিক হতে সময় লাগবে আরও 1 বছরেরও বেশি। স্টেশন যেভাবে ধ্বংস হয়েছে এটা তো কতদিনের ঠিক হবে আমি জানি না। নতুন সরকার ক্ষমতায় আসার 17 দিন পরেই যাত্রা শুরু করলো মেট্রো রেল। দেওয়া হয়েছে নতুন সময়সূচিও। নগরবাসীর মনেও ফিরেছে আনন্দ। এটার জন্য অনেক দিন থেকে ওয়েট করেছিলাম যে কবে চালু হবে, কারণ ফার্মগেট টু মতিঝিল যাওয়া আসা করা ইট ওয়াজ টু টাফ। ফিলিং রিলিফ। বন্ধ ছিল, এখন চালু হয়েছে, আমাদের জন্য খুবই সুবিধা হয়েছে। প্রথম দিনে মেট্রো চড়ে অফিস করেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা। জানান, যত দ্রুত সম্ভব খুলে দেওয়া হবে বন্ধ থাকা স্টেশন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এরা কোনো সময় এটা করে না, এটা একটা দুষ্কৃতিকারীদের কাজ। সেদিন দেখার পরে আমরা একটা নির্দেশ দিয়েছি যে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ভর করা এবং একটা টাইম লাইন তৈরি করা, কত দ্রুত এটা চালু করা যায়। নতুন সময়সূচিতে সকাল 7:10 উত্তরা উত্তর স্টেশন থেকে ছেড়ে যাবে দিনের প্রথম ট্রেন। রাত 9:13 মতিঝিল স্টেশন থেকে ছাড়বে শেষ মেট্রো। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশে রোহিঙ্গা আগমনে 7 বছর পূর্তি উপলক্ষে শরণার্থী শিবিরে গণহত্যা দিবস পালন করেছে রোহিঙ্গারা। এ উপলক্ষে শরণার্থী শিবিরে বিশাল সমাবেশের আয়োজন করা হয়। দিনটিকে রোহিঙ্গারা কালো দিবস আখ্যা দিয়ে রোহিঙ্গা গণহত্যা দিবস হিসেবে পালন করে আসছে। সকালে বৃষ্টি উপেক্ষা করে উখিয়ার বিভিন্ন ক্যাম্পে হোপ ইজ হোম ক্যাম্পেইন পালন করেছে তারা। সমাবেশে হাজার হাজার রোহিঙ্গা মিয়ানমারে গণহত্যা বন্ধ করো স্লোগানে প্রকম্পিত করে সমাবেশে। এ সময় পোস্টার, প্ল্যাকার্ডে মিয়ানমারে ফিরে যাওয়ার দাবি তুলে ধরেন রোহিঙ্গারা। নতুন অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা রেখে অনেকেই বলেন, রোহিঙ্গাদের উপর সামরিক জান্তা এবং আরাকান আর্মির গণহত্যা বন্ধে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন। ভয়াবহ বন্যায় আক্রান্ত ফেনীর পরশুরাম, ছাগলনাইয়া, সোনাগাজী সহ অনেক এলাকার পানিবন্দী মানুষকে এখনও উদ্ধার করা যায়নি। তবে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিজিবি এবং স্থানীয় প্রশাসনের মধ্যে কাজের সমন্বয় জরুরি বলে মনে করেন ভুক্তভোগীরা। ফেনী থেকে আনোয়ার হোসেন মিলনের ক্যামেরায় নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। ফেনীর সোনাগাজী রোডের চিত্র। ত্রাণের জন্য হুমড়ি খেয়ে পড়ছে মানুষ। হেলিকপ্টার থেকে ত্রাণ দিচ্ছে সেনাবাহিনী। বাড়িতে মানে এখনো ঘরের ভিতরে অর্ধেক পানি, উঠানে রাস্তায়। আমাদের ওইদিকে অবস্থা ভালো না, বাচ্চা নিয়ে ফেনীতে যাচ্ছি। ত্রাণ যাইতে পারতেছে না, এত পানি, কোমর পর্যন্ত পানি। এখনো অনেক মানুষ খাবার এবং বিশুদ্ধ পানির সংকটে আছেন বলে অভিযোগ আছে। নিচতলায় যে রাস্তার ওই পাশ নিচতলায় একদম পানি ভরপুর। যারা আটকা আছে এদেরকে খাওয়ায় বাঁচানোর সবথেকে দায়িত্ব বেশি আর কি। গত কয়েকদিন 5000-এর বেশি মানুষকে উদ্ধার করেছেন বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। আমাদের যদি পানি কমে যায়, আমাদের গাড়িগুলো যদি প্রান্তিক এলাকার মধ্যে পৌঁছতে পারে, আমরা অল্প সময়ের মধ্যে যারা বিভিন্ন জায়গায় আটকে আছে তাদেরকে উদ্ধার করতে সক্ষম হব। স্বেচ্ছাসেবকদের দাবি, বিস্তীর্ণ এলাকায় উদ্ধার কার্যক্রম সমন্বিতভাবে পরিচালিত হচ্ছে না। এই রোডে আজকে আনলেও প্রায় কয়েক হাজার ত্রাণ ঢুকছে, কিন্তু তারা কি করতেছে যে রোড সাইডে
ত্রাণ দেওয়া চলে যেতেছে এরকম পাশের লোকেরা জমাইতে। আপনার যে নৌকা, যেই মাধ্যমে আমরা তাদের কাছে পৌঁছাতে পারি, সেই মাধ্যমটা আমরা পাচ্ছি না। জেলা প্রশাসকের কার্যালয়ে স্বজনদের খোঁজে এখনো মানুষ আসছেন, তাদের সামাল দিতে সেনাবাহিনী মোতায়েন রয়েছে। তবে জেলা প্রশাসক এ নিয়ে কথা বলতে রাজি হননি। যারা পানিবন্দী হয়ে আছেন তাদের অনেককে এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি। বিজিবি এবং অন্যান্য বাহিনী তারা বলছে আগামী 2 দিনে তাদেরকে উদ্ধার করবেন, কিন্তু এখন পর্যন্ত সেই মানুষগুলো যারা খোলা আকাশের নিচে ছাদে আছেন তাদের কাছে শুকনো খাবার পৌঁছানো সম্ভব হয়নি, কিংবা অনেক মানুষকে উদ্ধার করাও সম্ভব হয়নি। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, সোনাগাজী, ফেনী। রাষ্ট্র সংস্কার করে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দিতে চায় বিএনপি, তবে তা অনির্দিষ্টকালের জন্য নয়। সিলেটে এক অনুষ্ঠানে দলের এই অবস্থানের কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, ভারতে বসে দেশের স্থিতিশীলতা নষ্টের চক্রান্ত করছেন স্বৈরাচারী শেখ হাসিনা। সজল ছত্রীকে সাথে নিয়ে ইমরুল হাসানের রিপোর্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব রোববার বিকেলে সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনেকে আন্দোলন প্রতিবেশী দেশের পানি আগ্রাসনের শিকার বাংলাদেশ এমন মন্তব্য করে তিনি বলেন, বাঁধ খুলে দেওয়ার কারণে আকস্মিক বন্যা হয়েছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে। এ বিষয়ে বাংলাদেশকে আগাম কোনো তথ্য দেওয়া হয়নি। নির্বাচন ইস্যুতে দলের অবস্থানও তুলে ধরেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই, এবং সেই যৌক্তিক সময় যেটা বলেছি যে আপনার একটা সংস্কার, যেগুলো জায়গায় সংস্কারের কথা বলা হয়েছে, সেই সংস্কার করতে যতটুকু সময় লাগে, বাট এটা যৌক্তিক সময় হতে হবে। এটা এমন না যে আপনার অনির্দিষ্ট সময়, যেমন ইলেকশন কমিশন ঠিক করতে হবে, তাই না? রিফর্ম, আপনার অ্যাডমিনিস্ট্রেশনকে রিফর্ম করতে হবে যা আছে, এগুলো খুব বেশি সময় লাগার কথা না। কিন্তু আমরা দেখেছি যে আপনার লতিফুর রহমান সাহেবের গভর্নমেন্ট যখন ছিল, 3 মাসের মধ্যে ওনারা একবার সব ক্লিন করে ফেলেছিলেন। বিএনপির মহাসচিব বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হলেও পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এই বাংলাদেশ যখন আবার নতুন করে উঠার চেষ্টা করছে, ঠিক তখনই আবার সেই ভারতবর্ষ থেকেই দুঃখজনকভাবে পতিত ফ্যাসিবাদ যিনি প্রতিনিধি হাসিনা, তিনি বিভিন্নভাবে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছেন। বাংলাদেশের এই যে একটা অর্জন, আপনার একটা নতুন দেশ নির্মাণ করবার যে সুযোগ সৃষ্টি হয়েছে, সেটাকে আবার ব্যাহত করবার চেষ্টা করছে। সকালে সিলেটে পৌঁছে হযরত শাহজালালের মাজার জিয়ারত করেন মির্জা ফখরুল। এদিকে মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান হাফিজউদ্দিন আহমেদ। সেনাবাহিনী প্রধানকে বলতে চাই, অবিলম্বে যেই 487 জন এখানে আশ্রয় নিয়েছিলেন তাদের তালিকা প্রকাশ করুন। জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে ডাক্তার জাহিদ হোসেন বলেন, ফেসিবাদ যাতে আর মাথাচাড়া দিতে না পারে সেই বিষয়ে সজাগ থাকতে হবে। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। চাকরি জাতীয়করণের দাবিতে সকাল থেকে সচিবালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে হাজার হাজার আনসার সদস্য। বিকেলে তাদের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আনসার সদস্যদের 6 মাসের রেস্ট প্রথা বাতিল এবং চাকরি জাতীয়করণের বিষয়টি সুপারিশ কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিবেচনা করা হবে। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের সামনে গেল কয়েকদিন ধরেই দাবি দেওয়া নিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন নানান পেশার মানুষজন। রোববার সকাল 10টার পর থেকে চাকুরি জাতীয়করণের দাবিতে সচিবালয়ের চারপাশে অবস্থান নেন আনসার সদস্যরা। অবস্থা এমন দাঁড়ায় যে বন্ধ করে দেওয়া হয় সচিবালয়ের সব প্রবেশ পথ। আমাদের এক দফায় এক দাবি, আমাদের জাতীয়করণ করতে হবে। আমরা ওই চুক্তি ভিত্তিক আর চাকরি করতে চাই না। এখন আর বৈষম্য থাকবে না। একসময় বৈষম্য ছিল, কিন্তু এটা 24-এর 5 তারিখের পর আর কোনো বৈষম্য নেই। তখন আমাদেরকে এই দাবি মেনে নেওয়া হয় নাই। যারা এটার প্রতিবাদ করছে তাদেরকে নিয়ে আটকে রাখা হয়েছে 2-4 দিন। বিকেলে তাদের প্রতিনিধিদের সাথে বৈঠক করে ধাপে ধাপে দাবি মেনে নেবার আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 3 উপদেষ্টা এবং অন্যান্য যারা সহকর্মী সবার সাথে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি, এখন থেকে রেস্ট প্রথা থাকবে না আনসারে। আর অন্যান্য যে তাদের দাবি দাওয়াগুলি আছে, ওই জন্য একটা কমিটি করে দেওয়া হচ্ছে। এই কমিটি পর্যালোচনা করে আমাদের কাছে পাঠিয়ে এবং তা আমরা আন্তঃমন্ত্রণালয়ে বসে একটা সিদ্ধান্ত নিব। তোমাদের দাবি পূরণের যত ধরনের
প্রক্রিয়া আছে সবগুলা ইনশাল্লাহ শুরু হয়ে যাবে কালকে থেকে। তবে বিকেলের পরও প্রজ্ঞাপন না হয় সচিবালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন আনসার সদস্যরা। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বন্যা পরিস্থিতিতে 20,000-এর বেশি আক্রান্ত ব্যক্তিকে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ঢাকা সেনানিবাসে বন্যা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর কার্যক্রম সংক্রান্ত মিডিয়া ব্রিফিংয়ে জানানো হয় 13টি মেডিকেল টিমের মাধ্যমে 2,000-এর অধিক অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। 3 জন অন্তঃসত্ত্বা নারীসহ 22 জন অতি অসুস্থ রোগীকে হেলিকপ্টারের মাধ্যমে সিএমএইচ এবং অন্যান্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এখন পর্যন্ত 30,000-এর বেশি শুকনো খাবার প্যাকেট বিতরণ ছাড়াও 6,000-এর অধিক মানুষের মাঝে রান্না করা খাবার পরিবেশন করা হয়েছে বলেও জানানো হয় সেনাবাহিনীর পক্ষ থেকে। এসব কার্যক্রমের জন্য আর্মি এভিয়েশন গ্রুপ, বিজিবি ও র্যাবের হেলিকপ্টারের মাধ্যমে 48টি হেলিমিশন পরিচালনা করা হয়েছে। বিডিআর বিদ্রোহের ঘটনায় আসামি ডিএডি আব্দুর রহিমের কারাগারে মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ সহ 14 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বাদী মৃত রহিমের ছেলের অভিযোগ, রাজসাক্ষী হতে রাজি না হওয়ায় তার বাবাকে হত্যা করা হয়। আপেল শাহরিয়ারের রিপোর্ট। 2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানায় 57 জন মেধাবী সেনা কর্মকর্তা সহ 74 জনকে হত্যার ঘটনা ঘটে। নারকীয় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে তৎকালীন বহু বিডিআর সদস্যকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ছিলেন ডিএডি আব্দুর রহিমও, পরবর্তীতে যার মৃত্যু হয় কারাগারে। 15 বছর পর বাবার হত্যার বিচার চেয়ে আদালতে দ্বারস্থ হলেন ছেলে আজিজ। ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ আখতারুজ্জামানের আদালতে আব্দুল আজিজ হত্যা মামলার আবেদন করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, সাবেক সংসদ সদস্য শেখ সেলিম, ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলিনুর তাপস, সাবেক কারা মহাপরিদর্শক আশরাফুল ইসলাম খান সহ 14 জনকে আসামি করা হয়েছে। আসামি করা হয় অজ্ঞাতনামা আরো 200 ব্যক্তিকে। আবেদনটি নথিভুক্ত করার আদেশ দেন আদালত। আজিজ আহমেদ পরবর্তীতে সেনাপ্রধান হন। তিনি আমাকে এবং আমার মাকে ঢাকায় নেন, এই ঢাকা সেক্টরের 2 তলায়, যে আমার বাবা যেন এই মামলায় রাজসাক্ষী হন। যদি রাজসাক্ষী না হয় আমার বাবার পরিণাম ভালো হবে না। তার কিছুদিনের ভিতরে আমার বাবার পরিণাম যে খারাপ হয় এটা আপনাদের কাছে আজকে বলতে পারলাম। এখন পরবর্তীতে রিপোর্টে কল দেখে তারপরে আদালত একটা সিদ্ধান্ত জানাবে। গত 18 জুলাই ঢাকার সাভারে ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন শাহিক আসহাবুল ইয়ামিন নামে এক শিক্ষার্থী। এই ঘটনায় নিহতের মামা আব্দুল আল মুন কাদির বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি সহ 47 জনকে। সকল আসামিদেরকে আসামি শ্রেণীভুক্ত করে আমাদের দায়েরকৃত এজাহারটিকে এফআইআর হিসাবে ট্রিট করার জন্য সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ। আসামি হচ্ছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, যে সমস্ত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মাঠ পর্যায়ের যে সমস্ত কর্মকর্তারা ছিল যারা এই ঘটনায় অংশগ্রহণ করেছে। এছাড়াও যাত্রাবাড়ি, উত্তরা পশ্চিম ও তেজগাঁও সহ রাজধানীর কয়েকটি থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। 2টি মামলা হয়েছে রংপুরেও। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।